ফিলিস্তিনি রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির প্রতিনিধি দল। ছাত্র উপদেষ্টারা জুলেকে বিক্রি করে দিয়েছে মুনতাসির মাহমুদ। সেই 20 ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন। মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব কখনো কল্পনাও করিনি বাবর। ছাত্রের যৌন নিপীড়নের মামলায় ঢাবি শিক্ষক কারাগারে। মহাখালীতে ককটেল বিস্ফোরণ। রাজধানী ছাড়া সব জেলায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ। নারায়ণগঞ্জে সড়কের পাশে থাকা মিনিবাসে আগুন। মাসে 600 টাকায় যতবার খুশি ট্রেনের ঢাকা যাতায়াত। মালয়েশিয়ায় 18 বছর নিখোঁজ, ফিরে দেখলেন অন্যের সংসার স্ত্রী, মা বাবা নেই। লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করছে ইসরায়েল, জাতিসংঘ শান্তিরক্ষীদের উদ্বেগ। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ট্রাম্প। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন। শুক্রবার রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মহাসচিব আক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে সংগঠনটির সাবেক এক নেতা মুনতাসির মাহমুদ। সারা দেশের আদালতগুলোতে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়ার নামে আক্তার কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। আক্তারের পাশাপাশি বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সব অভিযোগ করেন তিনি। সরকার 20 জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে গত রাতে 2টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রথম প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিদের পরিকল্পনা, সমাজ কল্যাণ, কৃষি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, নৌ পরিবহন, ভূমি ও আইসিটি বিভাগে প্রদান করা হয়। দ্বিতীয় প্রজ্ঞাপনে পাবনা, রংপুর, মাদারীপুর, বাগেরহাট, যশোর, ভোলা, কুড়িগ্রাম, বরগুনা, সিরাজগঞ্জ, বরিশাল ও রাঙ্গামাটি ডিসিদের ভূমি, জ্বালানি, কৃষি, ত্রাণ, স্বাস্থ্য, পানি সম্পদ, শিক্ষা, স্থানীয় সরকার, বিদ্যুৎ, বাণিজ্য ও গৃহায়ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। দীর্ঘ 17 বছর কারাভোগের পর আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়াকে জীবনের অবিশ্বাস্য ফিরে আসা হিসেবে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাবো এটা কখনো কল্পনা করিনি। 1 বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরতে পারবো। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে। বিএনপির মনোনয়ন পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো নিজ এলাকায় নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা প্রদান করেন। যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুনানি নিয়ে জামিনের আবেদন নাকচ করে শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত 11টার দিকে ঢাকার শেওড়াপাড়া বাসা থেকে এরশাদ হালিমকে গ্রেফতার করেন মিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদ হালিমের পক্ষে তার আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন করেন। রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের ওপর থেকে মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত 9টা 5 মিনিটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর থেকে মহাখালী মামা মার্কেটের সামনে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেন। 2 মাস পর শনিবার থেকে ফের ভ্রাম্যমাণ ট্রাকে ভূতর্কি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। তবে এবার ঢাকা মহানগরীতে থাকছে না কোনো ট্রাক। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। টিসিবি শুক্রবার জানিয়েছে, 30 নভেম্বর পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিন 61টি ট্রাকে পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন 500 জন ভোক্তা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে সরকার টিসিবির মাধ্যমে ভূতর্কি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। তবে বাজেট সংকট ও বেশি ভূতর্কির চাপের কারণে গত 13 সেপ্টেম্বর ট্রাক সেল বন্ধ করা হয়। এরপর 2 মাস ধরে আর ট্রাক সেল হয়নি।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক 6টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, মিনিবাসটি শুক্রবার রাতে চালক সেখানে রেখে চলে যান। পরদিন শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। ঢাকা নারায়ণগঞ্জ রুটে নিয়মিত যাত্রীদের জন্য নতুন স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া আর প্রতিদিনের টিকিট সংগ্রহের ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক 600 টাকার বিশেষ টিকিট। এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার যাওয়ার ভাড়া 20 টাকা, প্রতিদিন অফিসগামী একজন মানুষের যাওয়া আসা খরচ পড়ে 40 টাকা, মাস শেষে দাঁড়ায় 600 টাকা। বিপরীতে বাসে একই পথে ভাড়া 50 টাকা, আসা যাওয়া 100 টাকা খরচ। সেই হিসাবে মাসিক খরচ পৌঁছে যায় প্রায় 3000-এ। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েক গুণ কমিয়ে দিচ্ছে। মালয়েশিয়ায় 18 বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরে জাহাঙ্গীর আলম পেলেন এক হৃদয় বিদারক বাস্তবতা। নরসিংদীর এই জেলে দালালের মাধ্যমে অবৈধ পথে মালয়েশিয়া গিয়েছিলেন জীবিকা বদলের আশায়। প্রথম দিকে যোগাযোগ থাকলেও পরে সব বন্ধ হয়ে যায়, পরিবার ধরে নেয় তিনি আর নেই। গত অক্টোবরে মালয়েশিয়ায় আটক পরিচয়হীন এক ব্যক্তির ছবি দেখে স্থানীয়দের সহায়তায় নিশ্চিত হয় তার পরিচয়। সরকারি উদ্যোগে 7 নভেম্বর তিনি দেশে ফিরে দেখেন বাবা মা আর বেঁচে নেই। বছরের পর বছর অপেক্ষায় থাকা স্ত্রীও অন্যের সংসারে। দীর্ঘ বন্দিদশা ও অসুস্থতায় তিনি হারিয়েছেন বাকশক্তি, ঠিকমতো বাংলাও বলতে পারে না। বর্তমানে তিনি চিকিৎসাধীন। উপজেলা প্রশাসন সহায়তা প্রদান করেছে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় 1 বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যে আবারও সীমান্তে অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ্য করেছেন। এ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননের দক্ষিণাঞ্চলে ব্লু লাইন এর কাছাকাছি ও কিছু অংশ অতিক্রম করে কংক্রিটের দেয়াল নির্মাণ করছে। জাতিসংঘ শান্তিরক্ষী অক্টোবর ও নভেম্বর মাসে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে। তারা নিশ্চিত করেন যে নির্মাণ কাজের বেশ কিছু অংশ ব্লু লাইন অতিক্রম করেছে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও তিনি জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্সে ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে 1 থেকে 5 বিলিয়ন ডলারের মামলা করব। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমারের সঙ্গে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।